গল্পের শুরুটা হয় জিয়ান নামের একটি মেয়ের গ্র্যাজুয়েশনের দিন দেখিয়ে। এই দিন তো জিয়ান তার ক্রাশকে অন্য একটি মেয়ের সাথে দেখে, আর এটি দেখে তো সে অনেক বেশি আপসেট হয়ে যায়। এই জন্য সে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে, আর ড্রিঙ্কস করার পরে সে নেশাগ্রস্ত অবস্থায় বিচের ধারে যায়। সেখানে তার দেখা হয় চ্যানগিউ নামের একটি ছেলের সাথে, আর ওকে দেখে তো সে নিজের ক্রাশ মনে করে। তাই তো সে নিজের মনের সমস্ত ফিলিংসগুলো ওর সামনে কনফেস করে দেয়। একসময় জিয়ান তো মাথা ঘুরে পড়ে যেতে যাচ্ছিল, সেই সময় চ্যানকি ওকে সামলাতে গেলে তো দুজনের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়, আর সিনটা এখানে কাট হয়ে যায়। এবার আমাদের কিছু বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমাদের জিয়ানকে দেখানো হয় সে তো এখন একজন পপুলার ফুড ব্লগার হয়ে গিয়েছে। আর আজকে সে তার অডিয়েন্সদের জন্য একটি ডেজার্ট টেস্ট করছে। ও যে ডেজার্টটি টেস্ট করছিল সেটি তাদের শহরের সব থেকে পপুলার শপ থেকে নেওয়া হয়েছে, যে শপের নাম ছিল সোল ডেজার্ট শপ। আর এই শপের ওনারকে আমাদের দেখানো হয়, যে ছিল চ্যানগিউ। আজকে ও চ্যানগিউর ডেজার্ট শপে আসে, যেখানে সে একটি ডেলিশিয়াস ডেজার্ট দেখতে পায়। আর এই ডেজার্টের নাম ছিল গার্ল আন্ডার দ্য মুন। জেন এই শপের একজন স্টাফকে এই শপের ওনারের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখনই চেনগিউ সেখানে আসে, আর সে জিয়ানকে দেখে তো সে অবাক দৃষ্টিতে শুধু ওকেই দেখে যাচ্ছিল, কারণ ও তো সেই মেয়ে ছিল যার সাথে তার কিছু বছর আগে বিচের ধারে দেখা হয়েছিল। জিয়ান যখন ডেজার্টটি টেস্ট করে তখন তো তার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই সে সেই সময় ওখানে বসেই এই ডেজার্ট নিয়ে একটি আর্টিকেল লিখতে থাকে। সেই সময় চেনগিও তার সামনে এসে বসে। ওকে দেখে তো সে গার্ল আন্ডার দ্য মুন ডেজার্টের সিক্রেট ইনগ্রিডিয়েন্টস এর ব্যাপারে ওকে জিজ্ঞাসা করে। জিয়ানের কথা শুনে তো চেনগিও এর ব্যাপারটা বুঝতে পেরে যায় যে ওই দিনের কিছু কথাই ওর মনে নেই, এই জন্য চুপচাপ সে ওখান থেকে উঠে চলে যায়। তবে জিয়ান তো সারা রাত ধরে ওই শপে বসেছিল। ও চিনকিওকে আরেকবার জিজ্ঞাসা করে যে আমরা কি কিছু কথা বলতে পারি। চিনকিওকে জিজ্ঞাসা করে যে তুমি কি এখানে শুধু আমার ওই ডিজার্টের ব্যাপারে ইন্টারভিউ নিতে এসেছো। জিয়ান তোকে হ্যাঁ বলে দেয়। এই জন্য চিনকিওকে বলে দেয় যে আমি তোমার কোনো প্রশ্নেরই অ্যান্সার দিব না। যাওয়ার আগে তো জিয়ান ওর পার্সোনালিটির জন্য ওকে 0 মার্ক দেয়। চিনকিও বাসায় আসার পরে আমরা দেখি যে ওর কাছে তো এখনো সেই রোজ ছিল যেটি জিয়ান তাকে দিয়েছিল। ওই দিন চিনকিও জিয়ানকে নেশাগ্রস্ত অবস্থায় একটি হোটেলে রেখে এসেছিল, আর সেখানে সে জিয়ানের পাশে তার একটি লকেট রেখে এসেছিল। এদিকে আমাদের জিয়ানকে দেখানো হয় সে তার বোনের সাথে কথা বলছিল। তার বোনের তো রিসেন্টলি বেবি হয়েছে। এখানে ওর বোন ওকে বলছিল যে যেভাবেই হোক না কেন তোমার চিনকিও থেকে ইন্টারভিউ নিতেই হবে। পরের দিন তো জিয়ান চিনকিওর সব জায়গাতে পিছু করতে থাকে। ও যখনই ওর পিছু করতে করতে ওর বাসার মধ্যে ঢুকতে যাচ্ছিল তখনই তো কিছু গার্ডসরা ওকে ধরে ফেলে। চেনগিও ওকে দেখে ফেলে, তাই সে গার্ডসদেরকে বলে যে ওকে ভিতরে পাঠিয়ে দাও। ওর ভিতরে আসতে চেনগিওকে জিজ্ঞাসা করে যে তুমি আসলে আমার পিছু কেন করছো। এটা বলে সে জিয়ানের হাতে থাকা পেপার স্টোর থেকে ছিনিয়ে নেয়, আর দেখে যে জিয়ান তো ওর পার্সোনালিটির জন্য ওকে 0 মার্ক দিয়েছে। চেনগিওকে বলে যে তোমার আমার ব্যাপারে মনোভাব পুরোটাই ভুল, কারণ মার্কেটের যদি কথা বলি তাহলে আমাকে 5 স্টার দেওয়া হয়েছে। জিয়ান তো ওর পেপার স্টোর থেকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু চেনগিওকে পেপার স্টে না দিয়ে নিজের কাছে রেখে দেয়। বাসায় ফিরে এসে জিয়ান ইন্টারনেটে চ্যাঙ্গুয়ের ব্যাপারে সার্চ করতে থাকে, যেখান থেকে সে জানতে পারে যে ড্রিম মিডিয়া কোম্পানির সিইও চ্যাং মিউ ছিল চ্যাঙ্গুয়ের বোন। পরের দিনও চ্যাংমিউয়ের কাছে যায় তার ভাইয়ের ইন্টারভিউ এর পারমিশন নেওয়ার জন্য। জিয়ান বলতে থাকে যে আমার ভ্লগ তো অনেক পপুলার, তাই আমি যদি আপনার ভাইয়ের ইন্টারভিউ নিই তাহলে তার সব আরো ভালো চলবে। মু তো রাজি হয়ে যায় কথাতে, তারপর যাওয়ার আগে বলে যে তুমি কিন্তু আমার ভাইয়ের থেকে দূরে থেকো। পারমিশন পাওয়ার পরে তো ও আবারও চ্যানগুয়ের শপে চলে যায়। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটি আকর্ষণীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শেয়ার করতে চাই, যেখানে তোমরা ক্রিকেট, ফুটবল এবং টেনিস লাইভ উপভোগ করতে পারো। এবং যদি তোমরা ভবিষ্যৎবাণী করতে ভালোবাসো তাহলে আইফোন, ল্যাপটপের মতন পুরস্কার, এমনকি নগদ পুরস্কার জেতারও সুযোগ পাবে। এখানে ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 এবং আরো অনেক আকর্ষণীয় গেম পাবেন। আর এখানে সেরা অংশটি হলো আমার এক্সক্লুসিভ কোড EXBYF ব্যবহার করে সাইন আপ করলে আপনার প্রথম জমাতে সর্বোচ্চ 24,000 টাকা পান। উইথড্রলও খুবই সহজ, বিকাশ, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপাল এবং আরো অনেক কিছুর মাধ্যমে। 24 ঘন্টা স্বাধীন গ্রাহক সহায়তা উপলব্ধ। তাহলে তোমরা কিসের জন্য অপেক্ষা করছো? পিন করা মন্তব্য লিঙ্কে ক্লিক করুন অথবা গুগল প্ল্যাটফর্মে অনুসন্ধান করুন। নিবন্ধনের সময় প্রোমো কোড EXBYF ব্যবহার করতে ভুলবেন না। বুদ্ধি করে খেলুন, নিরাপদে থাকুন এবং জয় উপভোগ করুন।
ও তো পারমিশন পাসটিও চেনগুকে দেখায়। যেহেতু জিয়ান এখানে প্রায় রোজই আসছিল, এই জন্য চেনগুর শপে যে স্টাফরা কাজ করে তাদের কাছে এটাই মনে হয় যে ওরা দুজনে হয়তো ডেট করছে। ওরা সবাই তো এই ব্যাপারগুলো নিয়ে গসিপ করতে থাকে যে মেয়েটি বসের সাথে কতদিনই বা থাকতে পারবে। এদিকে আমরা জিয়ানকে দেখি, সে তো ওকে কিছু কোশ্চেন করতে থাকে, কিন্তু চেনগিও তো ওর কোনো কোশ্চেনেরই ঠিক মতন অ্যান্সার করছিল না। জিয়ান বলতে থাকে যে আমার মিলিয়নের উপরে ফলোয়ার্স, তুমি যদি আমাকে ইন্টারভিউ দাও তাহলে তোমার সব আরো বেশি পপুলার হয়ে যাবে। চেনগিও নিজের ফোনটি বের করে জিয়ানের প্রোফাইল দেখায়, যেখানে মাত্র 1 লাখই ফলোয়ার ছিল। তখন জিয়ান বলে যে তাতে কি হয়েছে, কিছুদিনের মধ্যে আমার মিলিয়ন পার হয়ে যাবে, দেখে নিও। জিয়ানের ভালো মতন ইন্টারভিউ দেওয়ার জন্য জোর করাতে তো চেনগিও তখন একটি গল্পকে শোনাতে থাকে যে একদিন একটা মেয়ে নেশাগ্রস্ত অবস্থায় আমার কাছে এসেছিল এবং সে তার ক্রাশ ভেবে আমাকে প্রপোজ করে দেয়। ওই সময় আমি আমার জীবন নিয়ে ফেড আপ হয়ে তো পুরো হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ওই মেয়ের জন্য আমি আবারও সাহস ফিরে পাই। বাসায় ফিরে এসে জিয়ান এই স্টোরির ব্যাপারে ভাবছিল, যেটি তো তার নিজের কাছে একদম তার স্টোরির মতো মনে হচ্ছিল। সে এই স্টোরিটি আর্টিকেলে লিখে পোস্ট করে দেয়। এই আর্টিকেলটি পোস্ট করার পরেই তো খুব দ্রুত হারে তার ফলোয়ার্স বাড়তে থাকে। পরের দিন চেনগিও একটি মিটিং এর আয়োজন করে, যেখানে তার বোন জিয়ান এবং তার একজন ফ্রেন্ডও ছিল। চেনগিও বলতে থাকে যে জিয়ানের পোস্ট করা আর্টিকেল তো অডিয়েন্সের কাছে অনেক বেশি ভালো লাগছে। জিয়ান চেনগিওকে জিজ্ঞাসা করে যে তোমার কাছে কে এই স্টোরিটার পরের কাহিনীটা আছে। চেনগিও ওকে না বলে। জিয়ান বলতে থাকে যে আমার কাছে একটা আইডিয়া আছে, আমি যদি এই স্পটে চলে যাই তাহলে সেখানে যাওয়ার পরে আমি এই স্টোরির ব্যাপারে আরো কিছু লিখতে পারবো। আসলে ওই জায়গাটি অনেক দূরে ছিল, তাই জিয়ান সিদ্ধান্ত নেয় যে সে সেখানে গিয়ে একটি হোটেলেই থাকবে। তবে ওই হোটেলে একটি রুমও ফাঁকা ছিল না। সেই সময় পিছন থেকে চ্যাঙ্গিও এসে তো তার রুমটি ওকে দিয়ে দেয়। রুমে আসার পরে তো চেনগিও জিয়ানের ফোনটা নিয়ে নিজের নাম্বারটার ফোনে সেভ করে দেয়, যাতে করে যদি কোনো প্রয়োজন হয় তাহলে সে ওকে ফোন করতে পারবে। ওই সময় তো জিয়ান পানি খাচ্ছিল, চেনগিও তো এক দৃষ্টিতে শুধু ওকে দেখে যাচ্ছিল। যাওয়ার সময় চেনগিও বলে যে 2 ঘন্টা পরে তোমার সাথে আমার বিচের ধারে দেখা হবে। জিয়ানা তো রাতের বেলায় চেনগিউর সাথে দেখা করতে বিচে চলে যায়। চেনগিউ ওকে একটি রোজ দেয় আর বলে যে আমি যখনই এই রোজটি দেখি তখনই আমার পুরাতন স্মৃতিগুলো মনে পড়ে যায়। ও জিয়ানকেও এই রোজের ঘ্রাণটি নিতে বলে। জিয়ান যখন এই রোজের ঘ্রাণটি নেয় তখন তারও তো পুরানো কথাগুলো মনে পড়ে যায়। এই সাথে তার এটা মনে পড়ে যায় যে ওই দিন ওই ছেলেটি আর কেউ না বরং চেনগিউ ছিল। এরপরে আমরা দেখি যে জিয়ান তো হোটেলে ফিরছিল, ওর সাথে চেনগিও আসছিল। তখনই সে ওকে জিজ্ঞাসা করে যে তোমার কি কিছু কথা মনে পড়ে গেল। জিয়ান তো বলে যে না না, আমার কোনো কথাই তো মনে পড়েনি। এটা বলে সে তার রুমে চলে যায়। এদিকে চেনগিও তো তার কার নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তার মধ্যে তার কারটি নষ্ট হয়ে যায় আর সেই সময় অনেক জোরে বৃষ্টিও পড়ছিল। এদিকে আবহাওয়া খারাপ দেখে তো জিয়ানেরও ওর জন্য অনেক টেনশন হচ্ছিল, তাই সে ওর খোঁজ নেওয়ার জন্য একটি ফোন দেয়। চেনগি ওকে বলতে থাকে যে আমি বৃষ্টির মধ্যে আটকা পড়ে গিয়েছি এবং আমার কারও নষ্ট হয়ে গিয়েছে। আর একটু কথা বলা মাত্রই তো তার ফোনটি সুইচ অফ হয়ে যায়। জিয়ানের মনের মধ্যে তো অনেক খারাপ খারাপ থট আসছিল, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে চেনগিওকে সাহায্য করতে যাবে। এই জন্য সে এত বৃষ্টির মধ্যেও বেরিয়ে পড়ে আর সে চেনগিওর কার পর্যন্ত পৌঁছে যায়। চেনগিও বুঝতে পেরে গিয়েছিল যে জিয়ান তার কাছে এসেছে, এই জন্য সে ঘুমিয়ে থাকার নাটক করতে থাকে। জিয়ানোর কাছে এসে বলে যে চলো আমার সাথে তুমি হোটেলে ফিরে চলো। চেনগিওকে জিজ্ঞাসা করে যে তোমার কাছে কয়টা ছাতা রয়েছে, কিন্তু জিয়ান তো একটা ছাতা নিয়ে এসেছিল। এই জন্য তোরা দুজনে সিদ্ধান্ত নেয় যে আজকে রাতটা তারা এই কারের মধ্যে কাটিয়ে দিবে। কিছুক্ষণ পরে জিয়ান চেনগিও থেকে ক্ষমা চায়, তাকে বলে যে আসলে ওই দিন আমি নেশাগ্রস্ত অবস্থায় থেকে তোমাকে আমার মনে সমস্ত কথা বলে ফেলেছিলাম, তবে আমি প্রতিজ্ঞা করছি আমি আর কখনো নেশা করব না। আসলে আমার ওই দিনের সমস্ত কথা মনে পড়ে গিয়েছে। আচ্ছা, ওই নেকলেসটা কি সেদিন তুমি আমাকে দিয়েছিলা? চেনগিও তাকে হ্যাঁ বলে। চেনগিও জিয়ানকে ঘুমিয়ে পড়ার জন্য বলে। ও ঘুমানোর পরে তো চেনগিও শুধুমাত্র ওকে দেখে যাচ্ছিল, ওর যাতে ঠান্ডা না লেগে যায় এজন্য তো সে নিজের কোটটি খুলেও ওর গায়ে দিয়ে দেয়। এইভাবেই তারা রাতটা পার করে ফেলে। পরের দিন সকালবেলায় জিয়ানা যখন ঘুম ভাঙে তখন সে দেখে যে চেনগিও তো এখানে নেই। ও চেনগিওকে খোঁজার জন্য কারের বাইরে আসে আর দেখে যে চেনগিও তো একটি লোকের বাইকে করে আসছে। ওকে দেখে তো জিয়ান অনেক হাসে, কারণ ওই লোকটির বাইকের পিছনে চেনগিও যেভাবে বসেছিল সেভাবে তোকে অনেক বেশি ফানি লাগছিল।
ওই লোকটি কারটিকে ঠিক করে দিয়ে সেখান থেকে চলে যায়। জিয়ান চেঙ্গুকে জিজ্ঞাসা করে যে আমরা এসব কিছুর ব্যাপারে মুকে কিভাবে বলবো। তখন চেঙ্গু বলে যে এই ব্যাপারটা আমাদের দুজনের মাঝে থাক, সেটাই ভালো হবে। বাসায় ফিরে আসার পরে তো জিয়ান সেই পেন্টিংটিকে দেখতে থাকে, যেটি কিছু বছর আগে চেঙ্গিও তাকে দিয়েছিল। আর তারপরে সে আবারও স্টোরি লিখতে শুরু করে দেয়। পরের দিন জিয়ান মুয়ের সাথে দেখা করে, যেখানে মু বলে যে তোমার ওই আর্টিকেলের এন্ডিং সব অডিয়েন্সদের অনেক বেশি পছন্দ হয়েছে, এই জন্য আমাদের তো একটি পারফিউমের স্পন্সরশিপও এসেছে। জিয়ান বলে যে আমার ওই চ্যানেলটি ডিজার্টের রিভিউর উপরে, তাই আমি সেখানে আর কিছু অ্যাড করতে পারবো না। কিন্তু আমার কাছে আরেকটি আইডিয়া আছে, আমরা অন্য একটি অ্যাঙ্গেলের মাধ্যমে পারফিউমকে প্রমোট করে দিই। মু তো ওর কথাতে রাজি হয়ে যায়। এরপরে আমরা দেখি যে চেনকিউ এবং জিয়ানকে এয়ারপোর্ট থেকে সেম সময় ফোন আসে, আর তারা দুজনে তো সেখানে পৌঁছে যায়, যেখানে জিয়ানের বোনের ছেলে রুই বসেছিল। রুই জিয়ানকে আন্টি ডাকে এবং চেনকিউকে গডফাদার। এখানে ওরা দুজনেই তো রুইকে তাদের সাথে যাওয়ার জন্য বলছিল। চেঙ্গিও তখন বলে ওঠে যে রুইয়ের বাবা আমাকে দায়িত্ব দিয়েছে যাতে আমি ওর খেয়াল রাখি। এখান থেকে ওরা দুজনে ব্যাপারটা জানতে পারে যে চেঙ্গির ভাই ছিল জিয়ানের ব্রাদার ইন ল, আর জিয়ানের বোন ছিল চেঙ্গির সিস্টার ইন ল। এবার আমরা ওদের সবাইকে একসাথে বসে থাকতে দেখি, যেখানে জিহান আবারও রুইকে তার সাথে যাওয়ার জন্য বলে। রুই বলে যে আমি তো একটা ছেলে, আমি তোমার সাথে থাকতে পারবো না, তাই তুমিও আমাদের সাথে গডফাদারের বাসাতে চলে আসো। জিয়ান তখন ওকে বলতে থাকে যে তোমার গডফাদারও একটি ছেলে, আর আমি যেহেতু মেয়ে তাই আমি তার সাথে থাকতে পারবো না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমার সাথে দেখা করতে নিশ্চয় যাব। এখানে আমরা এই ব্যাপারটাও জানতে পারি যে রুইয়ের মা বাবা ডিভোর্স নিতে চলেছে, এই জন্য তারা রুইকে চেনগুয়ের কাছে পাঠিয়েছে, কারণ জিয়ানের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো না। চেনগিউ রুইকে তার সাথে করে নিজের বাসাতে নিয়ে যায়। পরের দিনে জিয়ান রুইয়ের সাথে দেখা করতে চেনগুয়ের বাসাতে যায়। এখানে হঠাৎ করে রুইয়ের শরীরটা খারাপ হয়ে যায়, যার ফলে তো তাড়াহুড়া করে ওরা দুজনে রুইকে নিয়ে হসপিটালে যায় আর ওকে হসপিটালে অ্যাডমিট করে দেয়। এখান থেকে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে চেনগুয়ের প্যারেন্টসও তার ছোটবেলাতে তার খুব একটা খেয়াল রাখতো না, এই জন্য সে প্রায় সময় প্যানিক অ্যাটাকসের শিকার হতো। চেনগিউ তো অনেক টেনশনের মধ্যে ছিল যে সে হয়তো রুইয়ের প্রপার খেয়াল রাখতে পারবে না, তাই সে চিন্তা ভাবনা করে জিয়ানের কাছে গিয়ে তাকে রিকোয়েস্ট করতে থাকে যাতে করে সে রুইয়ের খেয়াল রাখার জন্য তাদের বাসাতে এসে শিফট হয়। পরের দিন জিয়ান চেনকিউর বাসাতে থাকতে চলে আসে। জিয়ানের আশাতে তো চেনকিউ বা টেনশন ফ্রি হয়ে যায়, যার ফলে তো সে অনেক বেশি খুশি ছিল। চেনকিউ জানতে পারে যে খুব তাড়াতাড়ি তাদের শপের পাশে একটি নতুন শপ ওপেন হতে চলেছে, এই জন্য সে অনেক কষ্ট করে একটি নতুন ডিজার্ট তৈরি করে। আর সে বাসায় এসে এই ডিজার্টটি জিয়ানকে টেস্ট করতে দেয়। জিয়ান খাবারটি টেস্ট করার পরে তো এটিকে অ্যাপ্রুভ করে দেয়। জিয়ান তো চেনগুয়ের সাথে মিলে পুরোটা দিন রুইয়ের খেয়াল রাখতে থাকে। এরপরে সে একটি কন্ট্রাক্ট পেপার তৈরি করে সেটি সে চেনগুকে দিয়ে সাইন করিয়ে নেয়, যেখানে কিছু হাউস রুলস লেখা ছিল, আর এখন তাদেরকে এই রুলসগুলো ফলো করে চলতে হবে। পরবর্তীতে জিয়ান রুই এবং চেনকিউর জন্য খাবার রান্না করার চেষ্টা করতে থাকে, তবে এটি করতে গিয়ে তো তার অনেক বেশি কষ্ট হচ্ছিল, কারণ সে খাবার রান্না করতে জানতো না, তবে সে ওদের জন্য চেষ্টা করছিল। পিছন থেকে তো রুই এবং চেনগিউ জিয়ানের এরকম আচরণ দেখে তো ওকে নিয়ে হাসি তামাশা করতে থাকে। তাদের তিনজনের এই খুনসুটি তো খুব সুন্দর একটি ফ্যামিলির মতনই দেখাচ্ছিল। চেনগিউ তার রেস্টুরেন্টে চলে আসে, আর সে দেখে যে তার নতুন রেসিপির যে বইটি ছিল সেটি সে বাসাতে ভুলবশত রেখে এসেছে। এই জন্য সে জিয়ানকে ফোন দিয়ে বলে যাতে সে তার নোটবুকটি রেস্টুরেন্টে দিয়ে যায়। জিয়ানও ওর কথা মতো নোটবুকটি নিয়ে রেস্টুরেন্টে আসছিল। তখনই সে ওর একটি ওয়ার্কারের মাধ্যমে জানতে পারে যে চেনগিউ তো রেস্টুরেন্টে নেই, তাই সে ওই নোটবুকটি ওয়ার্কারটিকে দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন চেনগিউ তাদের রেস্টুরেন্ট ওপেন করলে এই ব্যাপারটা সে জানতে পারে যে তাদের শপের সামনে যে নতুন শপটি খুলেছে সেই শপটি তো তাদের রেসিপি অলরেডি চুরি করে ফেলেছে। এতে তো চেনগিউ অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়। সেই সময় তো জিয়ানও রুইকে সাথে করে সেখানে চলে আসে, আর কালকের ওই ওয়ার্কার্সটি যাকে জিয়ান নোটবুকটি দিয়েছিল সে তো পুরো দোষ জিয়ানের উপরে দিতে থাকে।
যার ফলে তো জিয়ানের সাথে ওয়ার্কার্সের তর্কাতর্কি শুরু হয়ে যায়। চেনকেও ওদেরকে চুপ করতে বলে আর বলে যে সমস্যার সমাধান কিভাবে করা যায় সেই ব্যাপারে তোমরা চিন্তা করো। জিয়ানের কাছে তখন মনে হতে থাকে যে চেনকেও হয়তো তাকে বিশ্বাস করে না, তাই তো সে রাগ করে বৃষ্টির মধ্যে বাইরে চলে যায়। চেনকেও ব্যাপারটা বুঝতে পেরে তো একটি ছাতা নিয়ে ওর পিছনে চলে আসে। তবে জিয়ান ওকে বলে দেয় যে আমি তোমার সাথে তোমার বাসাতে যাব না। আর রাগ করে তো জিয়ান তার সমস্ত জিনিসপত্র নিয়ে নিজের বাসাতে আবারও চলে আসে। আর এদিকে চেনগিউ এবং রুই তো জিয়ানের চলে যাওয়াতে অনেক বেশি আফসোস করতে থাকে। আর ওইদিকে জিয়ান অতিরিক্ত বৃষ্টিতে ভিজার কারণে তো তার অনেক বেশি জ্বর চলে আসে। আর এদিকে রুইয়ের কথাতে চেনগিউ জিয়ানকে ফোন দেওয়ার চেষ্টা করে, তবে জিয়ান তো তার ফোন রিসিভ করে না। সেই সময় রুইয়ের মাও সেখানে আসে এবং সে চেনগিউকে বলে যে জিয়ান তো আমার ফোনও রিসিভ করছে না। এটি শুনে তো চেনগিউ অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়। তাই তো সে তাড়াতাড়ি করে ওর সাথে দেখা করতে জিয়ানের বাসাতে চলে যায়। আর গিয়ে দেখে যে ও তো অনেক বেশি অসুস্থ আর তার অনেক বেশি জ্বরও এসেছে। ওর এই অবস্থা দেখে তো চেনগিউ ওর খেয়াল রাখতে থাকে। আর জিয়ানের কাছে মনে হয় যে এটি হয়তো একটি স্বপ্ন, এই জন্য তো সে চেনগিউয়ের সাথে কিউট কিউট কর্মকাণ্ড করতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যে জিয়ানের ব্যাপারটা বুঝতে পেরে যায় যে এটি আসলে স্বপ্ন না বরং বাস্তব। আর এই ব্যাপারটা বুঝতে পেরে তো সে অনেক এম্বারেসমেন্ট ফিল করতে থাকে। এই জন্য সে সাথে সাথে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। চেনগিউ ওর পুরো বাসাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে দেয়। আর তারপরে যাওয়ার আগে সে ওর জন্য একটি নোট লিখে রেখে যায়, যেখানে সে ওকে ঠিক সময়ে ওষুধ খাওয়ার ব্যাপারে লিখেছিল। পরবর্তী সিনেমার ব্যাপারটা জানতে পারি যে চেনগিউয়ের শপের সামনে যে নতুন শপটি ওপেন হয়েছে সেই শপের ওনার ছিল হচ্ছে জিয়ানের আগের ক্রাশ, যে কিনা তার বোনের সাথে কিছুদিন আগেই এই শপটি সামলানোর জন্য অ্যাব্রোড থেকে ফিরে এসেছে। জিয়ান সুস্থ হওয়ার পরে তো নতুন শপের ওনারের সাথে দেখা করতে যায়, যাতে করে সে চেনগুয়ের শপের রেসিপি চুরি হওয়ার ব্যাপারে এখান থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারে। এখানে আসার পরে তো ওর দেখা হয়ে যায় ওর সেই পুরাতন ক্রাশ জুইয়ের সাথে। ওরা দুজনে তো এখানে একে অপরের সাথে বসে কথা বলতে থাকে। আর ওদের দুজনকে কথা বলতে চেনগিউর ফ্রেন্ড দেখে ফেলে, তাই সে তাড়াতাড়ি করে এসে চেনগিউকে এই ব্যাপারে জানায়। এই কথাটি শোনা মাত্রই তো চেনগিউ শপটিকে ওদের দায়িত্বে দিয়ে তাড়াতাড়ি করে নতুন শপে চলে আসে। ও এখানে এসে তো ওদের সাথে বসে যায় আর সে রাগান্বিত হয়ে শুধু জুকে দেখতে থাকে। জিয়ান তখন ওদের দুজনের ইন্ট্রোডাকশন করায়, তবে ওদের দুজনের তো একে অপরকে খুব একটা পছন্দ হয় না। চেনগিউর মাথাতে তখন একটি আইডিয়া আসে, তাই সে ইচ্ছে করে জুয়ের সামনে রুইয়ের নাম নেয় আর সে জিয়ানকে তাড়াতাড়ি তার সাথে যাওয়ার জন্য বলে। ও তো এমন ভান করতে থাকে যেন রুই হচ্ছে ওদের দুজনেরই সন্তান, যেহেতু শুধুমাত্র ওদেরকে দেখিয়ে যাচ্ছিল। চেনগিউ জিয়ানের হাত ধরে তাকে নিজের শপে নিয়ে যায়। রুই জিয়ানকে দেখা মাত্রই ওকে জড়িয়ে ধরে। তারপরে সে চেনকিউকে জিয়ানের দিকে ধাক্কা দিয়ে ওকে কিছু একটা বলার জন্য বলছিল, তবে চেনকিউ তো জিয়ানের সামনে কিছুই বলতে পারে না। তাই তো জিয়ান রাগ করে সেখান থেকে চলে যায়। রাতের বেলায় চেনকিউ বাসাতে ফিরে এসে সে জিয়ানকে রুইয়ের একটি ছবি পাঠায়। আর কালকে সে জিয়ানকে তাদের সাথে শপে এসে টাইম কাটানোর জন্য বলে। জিয়ানও ওর কথাতে রাজি হয়ে যায়। পরের দিন তো ওরা তিনজন মিলে একে অপরের সাথে অনেক সুন্দর সময় কাটাতে থাকে। আর এখানে তো রুই চেনগিউয়ের হয়ে জিয়ানকে আবারও তাদের সাথে চেনগিউর বাসাতে আসার জন্য রিকোয়েস্ট করতে থাকে। বেচারে জিয়ানের তো রুইয়ের সামনে তার সমস্ত রাগী গলে পানি হয়ে যায়, তাই সে আবারও চেনগিউর বাসাতে ফিরে আসার জন্য রাজি হয়ে যায়। পরবর্তীতে আমরা দেখি যে চেনগিউ তো ইচ্ছে করে সুযোগ খুঁজতে থাকে জিয়ানের সাথে ফ্লার্ট করার। এর ফলে তো জিয়ানের মনের মধ্যেও চেনকিউকে নিয়ে আস্তে আস্তে ফিলিংস তৈরি হতে থাকে। রাতের বেলায় চেনকিউ যখন ঘুমিয়েছিল তখন সে তার স্বপ্নে তার মা বাবা ঝগড়া করার মুহূর্তগুলোকে দেখতে থাকে। আর এই স্বপ্ন দেখে তো চেনকিউ ভয় পেয়ে চিল্লিয়ে ঘুম থেকে উঠে পড়ে। জিয়ান ওর শব্দ পেয়ে তো তাড়াতাড়ি করে ওর রুমে চলে আসে, কিন্তু চেনগিউ তো জিয়ানকে তার রুম থেকে চলে যাওয়ার জন্য বলে, যেটি শুনে জিয়ানও তার রুমে আবারও ফিরে আসে। পরের দিন জিয়ান রুইয়ের সাথে বাইরে কোথাও একটা যাওয়ার জন্য রেডি হচ্ছিল। চেনগিউ জিজ্ঞাসা করাতে ওকে জানায় যে ও কিভাবে জুইয়ের সাথে সময় কাটাতে যেতে চলেছে।
এইটি শুনে তো চেনকে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। তবে জিয়ান তো ওর দিকে খুব একটা মনোযোগ না দিয়ে খুশি খুশি রুইকে সাথে করে বাইরে চলে যায়, আর চেনগিও তার শপে চলে আসে। তবে এখানে আসার পরেও সে তার কাজে খুব একটা মনোযোগ দিতে পারছিল না। ওইদিকে আমরা জিয়ানকে দেখি, সে তো জুয়ের সাথে বসে কথা বলছিল। এখানে সে কথায় কথায় তাকে তার ডিজার্টের ব্যাপারে জিজ্ঞাসা করে, যে ডিজার্টের রেসিপি চিনগুইয়ের কাছেও ছিল। জুই এখানে ওকে বলে যে সে কিভাবে হেডকোয়ার্টারে কথা বলে ফেলেছে অলরেডি, কিন্তু ওনারাও জুকে এটাই জানিয়েছে যে এই রেসিপিটি তারা কিনেছে, তাই সে এই ব্যাপারে কিছুই করতে পারবে না। এগুলো শুনে তো জিয়ানও চিন্তায় পড়ে যায়। সেই সময় রুই পড়ে যায়, আর ও তো একটু আঘাতও পায়। তাই ওরা দুজনে রুইকে নিয়ে হসপিটালে আসে, যেখানে জিয়ান চেনগিওকেও ফোন দিয়ে ডেকে নেয়। রুই তো অল্প একটু আঘাত পেয়েছিল, কিন্তু এরপরে ডক্টর ওকে ব্যান্ডেজ করে দেয়। চেনগিও সেখানে এসে তো তাড়াতাড়ি রুইকে নিজের কোলে তুলে নেয়, আর সে জোকে দেখে তো আবারও জেলাস ফিল করতে থাকে। আর সে রুইকে বাইরে তার কারে নিয়ে এসে বসিয়ে দেয়, আর তারপরে সে কারের মধ্যে বসে জিয়ানের জন্য অপেক্ষা করতে থাকে। জিয়ান তো কিছুক্ষণ পরে কারের মধ্যে এসে বসে। চেনগিও তখন জিয়ানের ক্লোজে যায় এবং সে নিজে ওকে সিট বেল্টটি লাগিয়ে দেয়। আসলে সে এটি জুকে দেখানোর জন্য করছিল। রাতের বেলা আমরা চেনগিওকে দেখি, সে তো তার ফ্রেন্ডের পাশাতে ড্রিঙ্ক করতে আসে। এখানে ওর ফ্রেন্ড ওকে বলতে থাকে যে আমার মনে হয় তুমি গার আনরার দ্য মুন যে ডিজার্টটি বানিয়েছিলে সেটি তুমি জিয়ানের জন্যই বানিয়েছিলে। সত্যি করে বলো তো, জিয়ানই সেই মেয়েটা তাই না, যার সাথে তোমার ওই দিন দেখা হয়েছিল? আচ্ছা, আর একটা কথা বলো তো, তুমি কি কোনোদিন কোনো মেয়েকে কিস করেছো? চেনকেও বলে যে হ্যাঁ, কিছু বছর আগে আমি একটু মেয়েকে কিস করেছিলাম। এটি শুনে তো চেনগের ফ্রেন্ড ওকে নিয়ে মজা করতে থাকে। এগুলো শুনে তো চেনকেও সেখান থেকে তার বাসাতে চলে আসে, যেখানে জিয়ান ওকে নেশাগ্রস্ত অবস্থায় দেখে জিজ্ঞাসা করে যে তুমি কি ড্রিঙ্ক করে এসেছো? চেনকেও বলে যে হ্যাঁ, অল্প একটু। এটা বলেই তো সে জিয়ানকে কিস করে নেয়। সেই সময় টিভিতে একটি বাচ্চার কান্নার শব্দ শোনা যায়। জিয়ান মনে করে যে রুই হয়তো উঠে পড়েছে, এই জন্য সে ওকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে তার রুমের মধ্যে চলে যায়। রুমে আসার পরে তো তার একটু মন খারাপ ছিল। তার এটা মনে হচ্ছিল যে নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে চেনগুই যে ওকে কিস করেছে সেই ব্যাপারেও মনেই থাকবে না, কিন্তু এর সাথে তো ও একটু খুশিও ছিল। পরের দিন সকালবেলায় জিয়ান চেনগুইয়ের সাথে কালকে রাতে ঘটে যাওয়ার ঘটনার ব্যাপারে কথা বলার চেষ্টা করতে থাকে। তবে চেনগুই এমন ভান ধরছিল যেন তার কালকে রাতে কিছুই মনে নেই। জিয়ান এখানে চেনগুইকে বলে যে তাকে তার রেসিপির বুকের ব্যাপারে তার ওয়ার্কার্সদের সাথেও কথা বলা উচিত, কারণ তাদেরকে ছাড়াও সেই ওয়ার্কার্সটিও ওই রেসিপি বুকটি পড়েছিল। এটা বলেই তো ও সেখান থেকে চলে যায়। এদিকে চেনকেও তো এসব ব্যাপারে অনেক চিন্তা করছিল। চেনকেও তার সেই ওয়ার্কারের সাথে পরের দিন এই ব্যাপারে কথা বলে, কিন্তু এই ওয়ার্কার্সটি তো পুরো না বলে দেয় যে সে কোনো রেসিপি লিক করেনি। চেনকে ওকে আবারও এই ব্যাপারে চিন্তা ভাবনা করতে বলে যে তুমি কি ভুল করেও এই রেসিপির ব্যাপারে কাউকে কিছু বলেছিলে? সেই সময় ওয়ার্কার্সটির মনে পড়ে যে সে চেনগুয়ের এই রেসিপিটি তার গার্লফ্রেন্ডের জন্য বানিয়েছিল, আর তার ওই গার্লফ্রেন্ডটি টাকার পিছনে অনেক বেশি পাগল ছিল। এইসব কথা চিন্তা করে তো ওয়ার্কার্সটি চেনগুয়ের থেকে কিছুটা সময় চেয়ে সেখান থেকে চলে যায়। এরপরে চেনগু যখন তার বাসাতে ফিরে আসে, তখন তো জিয়ানোকে দেখে লজ্জা পেয়ে উঠে গিয়ে অন্য একটি জায়গাতে বসে পড়ে, কিন্তু চেনগু তো আবারও তার কাছে চলে আসে, যার কারণে জিয়ান তাড়াতাড়ি উঠে ও রুমের দিকে যেতেছিল। আসলে কালকে রাতের ঘটনার পর থেকেই তো জিয়ান চেনগুইকে দেখলেই তার অনেক বেশি লজ্জা লাগছিল। তবে আস্তে আস্তে চেনগুইয়ের ওর প্রতি ব্যবহার দেখে তো ওর কাছে এটাই মনে হতে থাকে যে চেনগুই হয়তো তাকে ভালোবাসে। পরের দিন চেনগু যখন তার শপে যায়, তখন তার সেই ওয়ার্কার্সটি এসে তার কাছ থেকে ক্ষমা চায় এবং নিজের রেজিগনেশন লেটারটি তাকে দেয়, কারণ ওই রেসিপিটি লিক হওয়ার পিছনে ওর গার্লফ্রেন্ডের হাত ছিল। ওর গার্লফ্রেন্ড তো কিছু টাকার বিনিময়ে রেসিপিটি বিক্রি করে দিয়েছিল, আর এই সমস্ত সত্য কথাগুলো ও চেনগিউকে বলে দেয়, আর সাথে এটাও বলে যে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিয়েছি। এইসব কথা শুনে তো চেনগিউকে বোঝাতে থাকে যে তোমার রিজাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা সবাই মিলে কষ্ট করেই তো আজকে এই সবটাকে এত দূর পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। তুমি শুধুমাত্র জিয়ানের কাছে কি ক্ষমা চাও, তাহলেই হবে। চেনগিউর মুখে এসব কথা শুনে তো ওয়ার্কার্স তো তখন রিজাইন দেওয়ার প্ল্যানটি ক্যান্সেল করে দেয়।
এই ওয়ার্কার্সটির নাম ছিল বেন। সে বলে যে আমি জিয়ানের থেকেও ক্ষমা চেয়ে নিব। চেনগিও তখন তার বানানো একটি ডিজার্ট বেনকে টেস্ট করতে দেয়। বেন যখন ডিজার্টটি খায় তখন তো তার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। রাতের বেলায় চেনগিও রুই এবং জিয়ানের সাথে বসে ডিনার করছিল। আজকে জিয়ান একটু আজব ধরনের বিহেভ করছিল। খাবার খাওয়া শেষ করে চেনগু যখন থালা বাসন মাজতে যাচ্ছিল তখন জিয়ান জেদ করতে থাকে যে সেই থালা বাসন মাজবে। এরপরে চেনগিও যখন কাপড় ধোয়ার জন্য সেগুলোকে একত্রিত করছিল তখন জিয়ান তার হাত থেকে কাপড়ও নিয়ে যেতে লাগে, যার ফলে তো তাদের কাপড় নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। আর এক পর্যায়ে তো জিয়ান চেনগুয়ের গায়ের উপরে পড়ে যায়। সেই সময় সেখানে রুইও চলে আসে, তবে তার কিছু দেখার আগেই তো চেনগুয়ের ফ্রেন্ড লি এসে রুইয়ের চোখে হাত দিয়ে দেয়। লিদেরকে চেনকিউ তাদের বাসাতে দেখে তো ভয় পেয়ে তাড়াতাড়ি করে চেনকিউ এবং জিয়ান দাঁড়িয়ে পড়ে। ওরা তো চেনকিউ এবং জিয়ানকে ভুল বুঝে আর তারা তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। আর জিয়ানও তো লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে রুইয়ের কাছে ঘুমাতে চলে যায়। পরের দিন আমাদের সোল ডিজার্ট শপকে দেখানো হয়, যেখানে চেনকিউ তো একটি নতুন ডিজার্ট লঞ্চ করেছিল। আর এই ডিজার্টটি তো সব কাস্টমারদের অনেক বেশি ভালো লাগছিল, যার কারণে তো তাদের শপে আবারও বেশি বেশি কাস্টমার আসা শুরু হয়ে যায়। রাতের বেলায় চিনগু বাসায় আসার পরে দেখে যে জিয়ান তো কাজ করতে করতেই ঘুমিয়ে পড়েছে। ও জিয়ানের ল্যাপটপে দেখে যে জিয়ান তো সুইট ডিজার্ট শপের একটি নতুন ডিজার্টের উপরে আর্টিকেল পোস্ট করেছে। সেই সময় জিয়ানেরও ঘুম ভেঙে যায়। এখানে চিনগুকে বলে যে আমি একটি নতুন ডিজার্ট লঞ্চ করেছি, আমি ভেবেছিলাম তোমাকে ডাকবো সেই ডিজার্টটি টেস্ট করার জন্য, যাতে করে তুমি ওই ডিজার্টটি নিয়ে একটি নতুন আর্টিকেল পোস্ট করতে পারো। তবে আমি এখানে এসে দেখছি যে তুমি অলরেডি সুইট শপের নতুন ডেজার্ট নিয়ে একটি আর্টিকেল লিখে ফেলেছো, এই জন্য তোমার আর আমার শপে আসার কোনো প্রয়োজন নেই। তুমি ওদের ডেজার্টেরই আর্টিকেল পোস্ট করতে থাকো। এটা বলে তো চিনগু ওর উপরে রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন চিনগুয়ের মানা করার শর্তে তো জিয়ান সেল শপে চলে যায়, যেখানে ভিন নতুন ডিজার্টটিকে টেস্ট করানোর জন্য জিয়ানের কাছে নিয়ে আসে। এর সাথে সে পুরাতন ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য জিয়ানের থেকে ক্ষমা চায়। জিয়ানও তো তাকে ক্ষমা করে দেয়। এরপরে ও যখন ডিজার্টটি টেস্ট করে তখন তো এই ডিজার্টটি ওর কাছে অনেক বেশি ভালো লাগে। সেই সময় চেনগিও এসে ওর সামনে বসে। জিয়ান ওকে জিজ্ঞাসা করে যে আচ্ছা এই ডিজার্টের পিছনে কি স্টোরি রয়েছে। চেনগিও বলে যে না, এই ডিজার্টের পিছনে কোনো স্টোরি নেই। কিন্তু জিয়ানের তো এই কথাটি বিশ্বাস হয় না। তার এটাই মনে হচ্ছিল যে চেনগিও কোনো ডিজার্ট বানাবে আর তার পিছনে কোনো স্টোরি থাকবে না, সেটা তো হতেই পারে না। ওদের দুজন কিভাবে কথা বলতে তো সব ওয়ার্কার্সরা লুকিয়ে দেখছিল। ওরা রুইকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তোমার গডফাদার এবং তোমার আন্টির মাঝে আসলে কি চলছে। রুই ওদেরকে বলে যে ওরা দুজনে শুধুমাত্র একটি পরিবারের মতন একসাথে থাকছে। এইদিকে চিনকেও তো জিয়ানকে কোনো স্টোরি বলছিল না, যার ফলে তো জিয়ান তখন ওকে কনভিন্স করার নানান ধরনের চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে তো চিনকেও রাজি হয়ে যায় ওকে স্টোরিটি শোনানোর জন্য। ও বলতে থাকে যে ভালোবাসার দুটি দিক থাকে, কখনো বা এটি মিষ্টি হয় এবং কখনো বা এটি টক। এটি শুনে তো জিয়ান বুঝতে পেরে যায় যে চেনগিও আসলে জুয়ের কারণে জেলাস ফিল করছিল। জিয়ানোকে বলতে থাকে যে আজকে রাতে আমি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাব, তাই তোমাকে রুয়ের খেয়াল রাখতে হবে। চেনগিও সেখান থেকে যাওয়ার আগে ওকে বলে দেয় যে পার্টিতে যাচ্ছ যাও, তবে ড্রিঙ্কস কিন্তু করো না। চেনগিওর যাওয়ার পরে তো জিয়ান আর্টিকেল লিখতে থাকে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে জিয়ান তো তার ফ্রেন্ডদের সাথে ডিনার করতে চলে আসে। আসলে এই পার্টিটি জু অর্গানাইজ করেছিল, কারণ জিয়ান তার ডিজার্টের উপরে আর্টিকেল লিখেছিল। জিয়ান ওকে বলে যে এই ছোট ব্যাপারটা নিয়ে এত বড় পার্টি দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। এরপরে তো সব ফ্রেন্ডসরা মিলে ড্রিঙ্ক করতে থাকে। জিয়ানও ওদের জোড়াজোড়িতে তো অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। ডিনার শেষ করে সব ফ্রেন্ডরা যখন সেখান থেকে চলে যায় তখন সেখানে শুধুমাত্র জো এবং জিয়ান ছিল। জো তো এখানে তার মনের সমস্ত কথা জিয়ানের সামনে কনফেস করে দেয়। তবে জিয়ান তো নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে বলতে থাকে যে চেনগুই আমি তোমাকে পছন্দ করি। এটি শুনে জোর মনটা একটু খারাপ হয়ে যায়। ও তখন চেনগুইকে ফোন দিয়ে বলে যে তুমি জিয়ানকে এখান থেকে নিয়ে যাও, কারণ ও অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। কিছুক্ষণের মধ্যে চেনগুইকে নিতে চলে আসে আর সে জোয়ের থেকে জিয়ানের পার্সটি নিয়ে বলে যে আমি ওর ঠিক মতন খেয়াল রাখতে পারবো। এটা বলেই তো চেনগিউ জিয়ানকে তার কাঁধে তুলে সেখান থেকে নিয়ে আসছিল। এখানে জিয়ান তো উল্টাপাল্টা কথা বলছিল, যার ফলে চেনকিউ ব্যাপারটা সুযোগ নিয়ে ওকে জিজ্ঞাসা করে তুমি কি চেনকিউকে পছন্দ করো। তবে জিয়ান তোর কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছিল না।
পরের দিন সকালবেলায় জিয়ান ভাবছিল যে চেনকেও কেমন মেয়ে পছন্দ করে, আর সে ভালো মেয়ে হওয়ার অ্যাক্টিংও করতে থাকে। সেই সময় তো পিছন থেকে চেনকে এবং রুই দাঁড়িয়ে থেকে ওর সমস্ত কিছু দেখছিল। হঠাৎ করে জিয়ান যখন পিছনে ঘুরে ওদের দুজনকে দেখতে পায়, তখনই তো সে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে তাড়াতাড়ি করে রুমের মধ্যে চলে আসে এবং সে নিজেকে ব্লেম করতে থাকে যে এসব তুই কি করছিলি। এদিকে পিছন থেকে চিনকে চিল্লে বলতে থাকে যে রুইয়ের স্ন্যাক্স ফুরিয়ে গিয়েছে, তাই আমাদেরকে মার্কেটে স্ন্যাক্স নিতে যেতে হবে। এরপরে তো ওরা তিনজন মিলে মার্কেটে চলে যায়। সেখানেই তো চেনগিউ এবং রুই মিলে একসাথে বসেছিল। সেই সময় চেনগিউকে দেখে একটি মেয়ে ওর কাছে আসে। আসলে সে চেনগিউকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। তখনই সেখানে জিয়ানও চলে আসে, আর জিয়ানকে দেখে তো রুই ওই মেয়েটিকে ভাগানোর জন্য বলে ওঠে যে দেখো বাবা, মাও চলে এসেছে। এটি শোনা মাত্রই তো ওই মেয়েটি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। ওখান থেকে যাওয়ার আগে তো জিয়ান চেনগুইকে একটি প্যান্ট পরিয়ে দেয় আর বলে যে এটি তোমার হাতে থাকলে কোনো মেয়ে তোমার আর আশেপাশে আসবে না। চেনগিউ মনে মনে স্মাইল করতে থাকে। আসলে জিয়ানও তো ওকে পছন্দ করতে শুরু করেছিল। তখনই জিয়ানের কাছে তার বোনের মেসেজ আসে যে আমরা পরের সপ্তাহতেই রুইকে আমাদের কাছে ডেকে নিব। এই মেসেজটা দেখার পরে তো জিয়ানের মনটা খারাপ হয়ে যায়। গাড়ির মধ্যে এসে বসার পরে জিয়ান চেনকিউকে বলে যে তুমি কি আমাকে ডেজার্ট বানানো শেখাতে পারবে। এটি শোনার পরে তো চেনকিউকে ডেজার্ট বানানো শেখাতে রাজি হয়ে যায়। পরবর্তীতে আমরা দেখি যে জিয়ান তো চেনকিউর কাছে ডেজার্ট শেখার জন্য তার শপে চলে আসে। চেনকিউ ওকে ডেজার্ট বানানো শেখাচ্ছিল, আর এই সময় তো তাদের দুজনের মাঝে একটি রোমান্টিক মহলও তৈরি হয়ে যায়। এরপরে চেনকিউ যখন বাসায় আসে, তখন সে লাইট অফ করে কিছু ক্যান্ডেল জ্বালায়। তখন তো জিয়ানও রুইকে ঘুম পাড়িয়ে দিয়ে বাইরে আসে। চেনকিউ তখন জিয়ানকে তার সাথে মুভি দেখার জন্য বলে। জিয়ানও তাকে হ্যাঁ বলে দেয়। এরপরে ওরা দুজন মিলে মুভি দেখতে বসে। জিয়ান তো মনে মনে ভাবছিল যে চেনকিউ হয়তো তার ফিলিংস ওর সামনে কনফিউজ করবে, আর ওরা দুজন মিলে একটি রোমান্টিক মুভি দেখবে। কিন্তু বাস্তবে তেমন কিছুই হয় না, কারণ চেনকিউ তো একটি অ্যানিমেল মুভি প্লে করে। এটি দেখে তো জিয়ানের মনটা একদমই খারাপ হয়ে যায়। তবে চেনকিউ তো নিজের মনের কথাটি ওকে বলতে যাচ্ছিল, কিন্তু সেই সময় রুইয়ের কান্নার আওয়াজ ওরা শুনতে পায়, আর তারা তাড়াতাড়ি করে রুইয়ের কাছে চলে যায়। আসলে রুইয়ের তার প্যারেন্টসদের কথা অনেক বেশি মনে পড়ছিল। চেঙ্গুরও তো তার পাস্টের কথা মনে পড়ে যায় এবং তার প্যানিক অ্যাটাক চলে আসে। তাই সে রুইকে জিয়ানের কাছে রেখে দিয়ে বাইরে চলে আসে। কিছুক্ষণ পরে ও যখন বেটার ফিল করে, তখন সে আবারও রুমে চলে আসে এবং সে জিয়ানকে বলে যে আমি রুইয়ের মা বাবার সাথে কথা বলেছি। এখানে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে রুই খুব তাড়াতাড়ি চলে যেতে চলেছে, কারণ ওর স্কুল শুরু হয়ে যাবে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে রুই চেনগুইয়ের সাথে মিলে একটি প্ল্যান তৈরি করে এবং সে নিজের বাসাতে কিছুটা সময় কাটাতে চলে যায়, যাতে করে চেঙ্গিউ জিয়ানের সাথে কিছুটা সময় কাটাতে পারে। ওদের প্ল্যানটা তো সাকসেসফুল হয়ে যায়, কারণ রুয়ে যাওয়ার পরে তো ওরা দুজন মিলে ডেটে যায়। তবে এখানেও চেনগিউ অনেক বেশি নার্ভাস থাকার কারণে তো সে জিয়ানের সামনে তার ভালোবাসার কথাটি বলতে পারে না। পরবর্তীতে আমরা দেখতে পাই যে রুয়ের তো চলে যেতে আর বেশি দিন ছিল না। এই জন্য ওরা দুজন মিলে তো রুয়ের সাথে অনেক বেশি বেশি করে সময় কাটাতে থাকে। রুই তো পুরোটা সময় ধরে ওদের দুজনকে একজোট করার পিছনেই লেগেছিল। শেষ পর্যন্ত রুয়ের যাওয়ার সময় চলে আসে। ওদের দুজনকেই তো আমরা অনেক মন খারাপ অবস্থায় দেখতে পাই। রুয়ে চলে যাওয়ার পরেও তো জিয়ানকে চেঙ্গুয়ের বাসাতে কিছুটা দিন আরও থেকে যেতে হয়, কারণ আপাতত তার থাকার মতন আর কোনো জায়গা ছিল না। ও রেন্টালা বাসাতে থাকতো, কিন্তু কিছুদিন ধরে ও রেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছিল। এই জন্য তার ওই বাসাটি অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে। এটি শুনে তো চেঙ্গিও একটু রিলিফ ফিল করতে থাকে। পরের দিন সকালবেলায় জিয়ান চেঙ্গের একটি নোট পায়, যেখানে লেখা ছিল যে আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। এটা দেখে তো ও কনফিউজ হয়ে যায়। ও মুয়ের সাথে দেখা করতে যায় এবং তাকে বলে যে ও চেঙ্গের ফিলিংস এর ব্যাপারে এখনো কিছুই বুঝতে পারছে না। মু বলে যে তুমি কিছুটা সবুর করো। 2-1 দিন অপেক্ষা করার পরে তো জিয়ান সিদ্ধান্ত নেয় যে সে আবারও ফিরে যাবে, আর সে এই ব্যাপারে মুকে মেসেজ দিয়ে জানায়। এই মেসেজটি দেখার পরে তো মু তাড়াতাড়ি ওর সাথে দেখা করতে আসে এবং ওকে বলে যে
এখন তোমার চেঙ্গিওর জীবনের একটি বড় সত্য সম্পর্কে জানতে হবে। এখানে জিয়ান চেঙ্গিওর পাস্টের সম্পর্কে জানতে পারে। এর সাথে সে এটাও জানতে পারে যে চেঙ্গিওর মাঝে মধ্যে প্যানিক অ্যাটাক কেন আসে। আর চেঙ্গিও ওর সাথে এমনটা এই জন্য করছিল যাতে সে জিয়ানের উপরে কোনো বোঝা হয়ে না যায়। এই সব কিছু শোনার পরে তো জিয়ান ইমোশনাল হয়ে চিন্তা ভাবনা করার জন্য কিছুটা সময় চাই। অন্যদিকে আমাদের চেঙ্গিওকে দেখানো হয়, আমরা তো তাকে তার টিচারের কাছে দেখতে পাই। টিচারের মুখে মোটিভেশনাল কথা শুনে তো চেঙ্গিও একটু কনফিডেন্ট ফিল করে তার ডক্টরের সাথে দেখা করতে আসে। আর সে ডক্টরকে তার ওষুধের ডোজটি একটু কমানোর জন্য বলে, কারণ সে নিজের ইমোশনগুলোকে নিজে কন্ট্রোল করে একটি নর্মাল লাইফ লিড করতে চায়। এরপরে সে জিয়ানের সাথে এসে দেখা করে এবং সে শেষ পর্যন্ত তার ভালোবাসার কথাটি জিয়ানের সামনে কনফেস করে দেয়। জিয়ান তো এর অ্যান্সার স্বরূপ ওকে কিস করে নেয়। আর এখান থেকে তাদের দুজনের ডেটিং লাইফ শুরু হয়ে যায়। মো তো নিজের ভাইয়ের কথা চিন্তা করে অনেক বেশি খুশি ছিল। আর এদিকে জিয়ান এবং চ্যানগিও তো তাদের ডেটিং লাইফ অনেক ভালো মতনই এনজয় করে যাচ্ছিল। কিছুদিন পরে আমরা দেখতে পাই যে জিয়ানের প্যারেন্টস তার সাথে দেখা করার জন্য অন্য একটি শহরে আসে। আর জিয়ান তো তার প্যারেন্টসদেরকে চেঙ্গের বাসাতে নিয়ে যায়। এখানে তো সে তাদের দুজনের রিলেশনশিপের ব্যাপারে তার প্যারেন্টসদেরকে জানায়। আর এইসব কিছু জানার পরে তার প্যারেন্টসরা চেনগুয়ের সাথে কথা বলতে থাকে। আর ওনাদের কাছে তার কথা বলে শেষে চেনগুকে অনেক ভালো লাগে। জিয়ান তার ব্লগিং করার ব্যাপারটিও তার প্যারেন্টসদের থেকে লুকিয়ে রেখেছিল। সে তার প্যারেন্টসদেরকে এটাই জানিয়েছিল যে সে অ্যাকাউন্টিং এ জব করে। একদিন তার প্যারেন্টস চেঙ্গুয়ের বাসা পরিষ্কার করার সময় জিয়ানের একটি ডায়েরি পায়। আর এই ডায়েরির মাধ্যমে তারা জিয়ানের ব্লগিং এর ব্যাপারে জানতে পারে। জিয়ানের প্যারেন্টস তো চেঙ্গিওকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। চেঙ্গিও ওনাদেরকে সত্যটা বলে দেয় আর এটাও বলে যে কিভাবে জিয়ান তার জবকে অনেক বেশি ভালোবাসে। জিয়ানের বাবা তো এসব কিছুর ব্যাপারে জিয়ানের মাকেও জানায়। আর শেষ পর্যন্ত ওনারা দুইজনেই জিয়ানের ব্লগিং জবটিকে অ্যাকসেপ্ট করে নেয়। আর এটি জানতে পেরে তো জিয়ান অনেক বেশি খুশি ছিল। ওরা সবাই মিলে তো একটি হ্যাপি ফ্যামিলির মতন ডিনার করে। এরপরে তো জিয়ানের প্যারেন্টস সিদ্ধান্ত নেয় যে তারা আবারও ফিরে যাবে। জিয়ানের প্যারেন্টসদের চলে যাওয়ার পর আমরা দেখি যে চেঙ্গিও তো জিয়ানকে নিয়ে অনেক বেশি খুশি ছিল, কারণ জিয়ান তাকে প্রত্যেকটা ব্যাপারে অনেক বেশি সাপোর্ট করতো, এমনকি হেল্পও করতো। একদিন রাতে তো ওরা দুজনে ক্লোজ হয়ে একে অপরের সাথে ইন্টিমেটও হয়ে যায়। রাতে ঘুমানোর সময় জিয়ান রুমের লাইটটি অফ করে দেয়, যার ফলে তো চেঙ্গুয়ের প্যানিক অ্যাটাক আসতে যাচ্ছিল। কিন্তু জিয়ান তাকে কমফোর্ট করে, যার ফলে তো প্রথমবারের মতন চেঙ্গিও উইদাউট লাইটেও শান্তিভাবে ঘুমাতে পারে। নেক্সট সিনে আমরা দেখতে পাই যে চেঙ্গিও জিয়ানকে নিয়ে সেই জায়গাতে যায় যেখানে ওদের দুজনের প্রথম দেখা হয়েছিল এবং তাদের দুজনের প্রথম কিসটাও এখানেই হয়েছিল। আর এখানে চেঙ্গিও জিয়ানকে বিয়ে করার জন্য প্রপোজ করে। জিয়ানও তো হ্যাঁ বলে দেয় আর তারা দুজনে এখানে একে অপরকে জড়িয়ে ধরে কিস করে নেয়। এখান থেকে সিন শিফট হয় 1 বছর পরে, যেখানে জিয়াং এবং চেঙ্গিও তাদের ফ্রেন্ডদের সাথে অনেক এনজয় করছিল। সেই সময় রুই লয়ারকে নিয়ে সেখানে আসে এবং সে ওদেরকে জানায় যে তার প্যারেন্টস আবারও ঝগড়া করে ফেলেছে, এই জন্য সে ওদের দুজনের সাথে থাকতে চলে এসেছে। চ্যাঙ্গো তো খুশি হয়ে ওকে কোলে তুলে নেয় আর তারা তিনজনে একসাথে থাকতে পারবে এটি ভেবে তো ওরা সবাই অনেক খুশি ছিল। আর তাদের এই হাসি খুশি মুহূর্তের সাথে আমাদের আজকের এই গল্পটি এখানে শেষ হয়ে যায়।